একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা অবগত আছো ফেব্রুয়ারি মাসের 13 তারিখ তোমাদের মান্থলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই মান্থলি পরীক্ষার সাজেশন এবং সিলেবাস আমাদের অনলাইনে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে দেখবে। আজকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের 5ম অধ্যায়ের স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়নের আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নে আলোচনা করা হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 381 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ের 381 পৃষ্ঠার 2 নম্বর একটি সৃজনশীল আছে। আমরা ওই সৃজনশীলটা আমরা আজকে এখানে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। 2 নম্বরে বসুন্ধরা লিমিটেড এর তাৎক্ষণিকভাবে চলতি মূলধনের প্রয়োজন হওয়ায় 80,000 টাকা দরকার। তাহলে বসুন্ধরা একটি কোম্পানি, এই কোম্পানিতে তাৎক্ষণিক চলতি মূলধনের প্রয়োজন, সেই লক্ষ্যে 80,000 টাকা দরকার। কোম্পানির কাছে 2টি বিকল্প শর্ত দেওয়া আছে। তাহলে কোম্পানির কাছে কয়টি শর্ত? 2টি বিকল্প পদ্ধতি দেওয়া আছে। যে কোনো একটি পদ্ধতি হতে কোম্পানি এই 80,000 টাকা গ্রহণ করতে পারবে। প্রথম শর্ত, এটা হলো প্রথম শর্ত, কোম্পানির 3-15 নিট 45 শর্তে 1 লক্ষ টাকা কাঁচামাল কিনতে পারবে। এখানে কোম্পানির 3-15 নিট 45 শর্তে 1 লক্ষ টাকা কাঁচামাল কিনতে পারবে। দ্বিতীয় শর্ত, কোম্পানির 210 নিট 60 শর্তে 80,000 টাকার কাঁচামাল কিনতে পারে। এই হলো আমার সৃজনশীল। এখন আমাকে প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রথম শর্তের ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করো। প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয়টা নির্ণয় করতে বলেছেন। দ্বিতীয়ত বলেছেন বসুন্ধরা লিমিটেড এর কোন বিকল্প শর্ত নির্বাচন করা উচিত এবং কেন, সেটাকে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন একটা জিনিস, 3-15 নিট 45 একটা এখানে লিখলাম। এই 3-15 বা নিট 45 এই জিনিসটুকু কি? আমরা যখন কোনো কোম্পানি, কোনো বিক্রেতা থেকে আমরা পণ্য বাকিতে বা ধারে ক্রয় করে থাকি, তখন বিক্রেতা আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এই সুযোগের মধ্যে বা এই সুবিধার মধ্যে এইটা হচ্ছে একটি সুবিধা। এটাকে আমরা যদি বলি নর্মালি 210 and 30 বা 215 and 45। এখন আমি যে ধারে পণ্যটা ক্রয় করলাম, ওই যে মূল্য, এই মূল্যটা আমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে।
ওই মূল্যটা আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এই পরিশোধের সময় এবং ওই সময়ের মধ্যে যদি আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেই, তাহলে কোম্পানি ওই প্যাকেট আমাকে কি কি সুবিধা প্রদান করবে, এই জিনিসটুকু এখানে উল্লেখ করা হয়েছে। আমি যে টাকাটা এখানে, কত টাকা, ৮০,০০০ টাকা, কত টাকা, ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকা আমাকে ৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে ৮০,০০০ টাকা কত দিনের মধ্যে, ৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এখন বিক্রেতার টাকার প্রয়োজন। এখন সে আমাকে বলল যে তুমি যদি ৮০,০০০ টাকা ১৫ দিনের মধ্যে, এখানে দেখেন ১৫ লিখছি, এই ৮০,০০০ টাকা যদি ১৫ দিনের মধ্যে পরিশোধ করে দাও, তাহলে তোমাকে আমি ৩% ডিসকাউন্ট দিব। কত পার্সেন্ট ছাড় দিবে, ৩% ছাড় দিবে। এই যদি অবস্থা হয়, তাহলে ব্যবসায় ঋণের ব্যয় কত? তাহলে এখানে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে বলেছেন। তাহলে আমরা জানি প্রথম শর্তের ব্যবসা ঋণের ব্যয়, তাহলে আমরা জানি ব্যবসা ঋণের ব্যয় কেটিসি ইকুয়াল সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এ হচ্ছে আমার সূত্র। প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন সিডিআর, সিপি আর ডিপি এই জিনিসটুকু কি? তাহলে সিডিআর, সিপি এবং ডিপি এই জিনিসটুকুকে আমরা কি উল্লেখ করেছি বা কি বোঝানোর চেষ্টা করেছি? সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার, নগদ বাট্টার হার। সিপি, সিপি হচ্ছে এখানে ঋণের মেয়াদ, সিপি হচ্ছে ঋণের মেয়াদ, ক্যাশ পেমেন্ট বা ক্যাশ পেমেন্ট। তাহলে ঋণের মেয়াদ, আমার ঋণের মেয়াদটুকু কতদিন? ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড, বাট্টার মেয়াদ, ক্যাশ পিরিয়ড এবং ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে একটা হচ্ছে আমার সিডিআর যে নগদ বাট্টার হার, তারপর হচ্ছে ক্যাশ পেমেন্ট মানে পিরিয়ড যে ঋণের মেয়াদ, এবং ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড মানে বাট্টার মেয়াদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগুলো যদি আমরা জানি, তাহলে আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। যেমন এখন দেখেন নগদ বাট্টার হার সিডিআর ইকুয়াল 3%। তাহলে আমাকে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে? 3%। এবং বাট্টার মেয়াদ কতদিন? তাহলে কত দিনের মধ্যে? আমি যদি 15 দিনের মধ্যে 80 টাকা 1 লক্ষ টাকা পরিশোধ করি, তাহলে আমাকে 3% দিবে। তাহলে আমাকে এই ডিপি ডিসকাউন্ট পিরিয়ড মানে ডিসকাউন্টের যে সময়টা, বাট্টার যে সময়টা, সেই সময়টা হচ্ছে 15 দিন ডিপি। এবং ঋণের মেয়াদ, আমাকে যে সে 1 লক্ষ টাকা ঋণ দিল, সেই ঋণটা আমি কত দিনে পরিশোধ করতে হবে? অবশ্যই সেটা এখানে উল্লেখ আছে 45 দিনে। তাহলে ঋণের মেয়াদ হচ্ছে 45 দিন, সিপি। তাহলে এখন জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দিব। ডিপি হচ্ছে 3%, 100 মাইনাস 3 ইন্টু 360, আরে বাংলা ইংরেজি মিলে গেল না,
360 সিপি, সিপি কতদিন বলছি 45 ডেজ মাইনাস ডিপি হচ্ছে 15 ডেজ ইন্টু 100। তাহলে এখন দেখেন 300 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে 97 ইন্টু এখানে 360। এখন 45 দিন থেকে যদি আমি 15 দিন বাদ দেই তাহলে কত দিন থাকবে? 30 দিন থাকবে। 30 দিন ইন্টু 100। তাহলে এখন এগুলোকে আমাকে গুণ করতে হবে। তাহলে আমি গুণটা এইভাবে কিভাবে করব? এগুলোকে ভাগ করব, ভাগ করে যেটা থাকবে সেটা দিয়ে আমি গুণ করব, গুণ করে ইন্টু 100 দিব। তাহলে আমি টোটাল পার্সেন্টেজটা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করলে 0.03 এবং 0927 ইন্টু আমরা দিব ইন্টু, এটা হচ্ছে ইন্টু, এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 3 12 36 360 হলো 12 ইন্টু 100। এই 3 কে আমি 97 দিয়ে 97 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার এই জিনিসটুকু আসবে, এবং 30 কে যদি 360 দিয়ে 360 কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে আমার 12 হবে, এবং 100, এই 100 এখানে আমি লিখে ফেললাম। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে গুণ করি তাহলে আমার কত আসবে? 37.11%। তাহলে আমি প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় এত %। প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় কত? 37.11%। তাহলে আমরা এই অংশটুকু আমরা বের করে ফেললাম। তাহলে উদ্দীপকের আলোকে প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয়, উদ্দীপকের আলোকে প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় 37.11%। এখন বলছে বসুন্ধরা লিমিটেড এর কোন বিকল্প শর্ত নির্বাচন করা উচিত? একটি জিনিস লক্ষ্য করেন, এখানে দুইটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা প্রথম শর্তটা আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে কোন শর্তটা আমরা নিব? তাহলে রীতিমতো আমাদেরকে দ্বিতীয় শর্তটাকেও ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা বুঝবো যে আসলে কোনটা থেকে ঋণ গ্রহণ করা উচিত। তাহলে আমরা দ্বিতীয় শর্তটা যদি যাই, দেখেন দ্বিতীয় শর্তে বলছে কোম্পানি 210 নিড 60 শর্তে 80,000 টাকা কাঁচামাল কিনতে হবে। তাহলে যদি হয় তাহলে আমরা দ্বিতীয় শর্ত যদি আমরা লিখি তাহলে এখানে লিখব দ্বিতীয় শর্তের ব্যবসায় ঋণের ব্যয় যা আছে সেটাই হবে, সূত্র একটাই। তাহলে আমরা লিখব, তাহলে সূত্র একটাই হবে। তাহলে এখন যদি আমরা লিখি তাহলে এখানে একটু পরিবর্তন আসবে, যেহেতু এখানে বলে দিছে 210 নিড 60, তাহলে 210 বলতে নগদ বাট্টার হার হচ্ছে 2, নগদ বাট্টার হার হচ্ছে 2, এবং বাট্টার মেয়াদ হচ্ছে 10 দিন, এবং সিপি ঋণের মেয়াদ হচ্ছে আমার কতদিন? 60 ডেজ, তাহলে 60 দিন। তাহলে আমরা জানি ব্যবসায় ঋণের ব্যয় সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 360 দিন সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা যদি হয় তাহলে আমি এখানে লিখব, তাহলে সিডিআর কত পেয়েছি? 2, 100 মাইনাস 2 ইন্টু আমি এখানে 360 সিপি 10 সিপি হচ্ছে 60 ডেজ মাইনাস আমার ডিসকাউন্ট পিরিয়ড 10 ডেজ। যদি আমি 10 দিনের মধ্যে, যদি আমি 10 ডেজের মধ্যে আমি এই 80,000 টাকা
পরিশোধ করতে পারি তাহলে কোম্পানি আমাকে 2% ডিসকাউন্ট দিবে। তাহলে এখন যদি আমি এটা করতে যাই তাহলে 298 ইন্টু 360 50 ইন্টু 100, তাহলে আবার আমাদেরকে সেই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করলে 0816 এটা ইন্টু এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 7.20, তাহলে 7.20 ইন্টু 100 তাহলে কত আসবে? 14.69। তাহলে আমি পাবো কত? এটাকে যদি আমি সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে আমার 14.69% চলে আসবে। তাহলে দেখেন দ্বিতীয় শর্তের ব্যবসায় ঋণের ব্যয় 14.69। তাহলে এখানে কোন শর্তটা নির্বাচন করবেন? কেন? মূল্যায়ন করো। এখন যদি আমি লিখি যে প্রথম শর্ত ব্যবসায় ঋণের ব্যয় 37.11% এবং দ্বিতীয় শর্তের ঋণের ব্যয় 14.69%। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে প্রথম শর্ত থেকে দ্বিতীয় শর্তের ঋণের ব্যয় কম। প্রথম শর্ত থেকে দ্বিতীয় শর্তের ঋণের ব্যয় কম। তাহলে আমি অবশ্যই যে স্থান থেকে ঋণ গ্রহণ করব ওই স্থানে ঋণের ব্যয়টা যদি কম হয় তাহলে একটা আমার জন্য অবশ্যই ভালো। তাহলে আমি অবশ্যই বসুন্ধরা লিমিটেড অবশ্যই দ্বিতীয় শর্তের ব্যবসায় ঋণের ব্যয়টা গ্রহণ করা উচিত। আমরা এইভাবে লিখব। তাহলে আমরা কোন বিকল্প পদ্ধতিটা নিব? দ্বিতীয় শর্ত আমরা নিব, কারণ দ্বিতীয় শর্ত ঋণের ব্যয় থেকে প্রথম শর্ত ঋণের ব্যয়ের পরিমাণ বেশি। এজন্যই আমরা দ্বিতীয় শর্তের ব্যবসায় ঋণের ব্যয়টা গ্রহণ করব। ওকে, আমরা এখন আরেকটি অঙ্কতে যাব, সেটা হচ্ছে 383 পৃষ্ঠার 4 নম্বর একটা অঙ্ক আছে। 383 পৃষ্ঠার 4 নম্বর একটি অঙ্ক, আমরা সেই অঙ্কটাকে এখন একটু দেখব। একটু লক্ষ্য করেন, এখানে বলা আছে যে অটল কোম্পানি এনার্জি লাইটের ব্যবসা করেন। অটল কোম্পানি এনার্জি লাইটের ব্যবসা করেন। এনার্জি লাইটের ব্যবসা করেন। প্রতি মাসে বিক্রি হয় 700টি লাইট। কয়টি? 700টি লাইট বিক্রি হয় প্রতি মাসে। প্রতিটি লাইটের ক্রয় মূল্য ক্রয় মূল্য 2000
2000 টাকা ও বহন খরচ 1 টাকা। অন্যদিকে অধরা কোম্পানি কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ 15,000টি লাইট। 15,000টি লাইট। তাদের ফরমায়েশ ও বহন খরচ যথাক্রমে 50 টাকা ও 3 টাকা। তাহলে আমাকে প্রশ্ন কি সমাধান করতে হবে? তাহলে অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। এবং 4 নম্বরে যেটা অটল কোম্পানির মোট মজুদ ব্যয়, অটল কোম্পানির মোট মজুদ ব্যয় অধরা কোম্পানির তুলনায় বেশি। অধরা কোম্পানির তুলনায় বেশি। এ বক্তব্যের যথাযথ মূল্যায়ন করো। এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এটাকে যদি আমাকে মূল্যায়ন করতে হয় তাহলে আমরা কিভাবে মূল্যায়ন করব? তাহলে আমাকে প্রশ্ন বলছে অটল কোম্পানির, তাহলে অটল কোম্পানি এনার্জি লাইটের ব্যবসা করেন। তাহলে প্রতি মাসে বিক্রি হয় 700টি লাইট প্রতি মাসে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে উল্লেখ করছে প্রতি মাসে। প্রতিটি মানে এক একটি লাইটের ক্রয় মূল্য 2000 টাকা ও বহন খরচ 1 টাকা। অন্যদিকে অধরা কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ 15,000টি লাইট। তাদের ফরমায়েশ ও বহন খরচ যথাক্রমে 50 টাকা ও 3 টাকা করে। তাহলে আমাকে বলছে গ নম্বরে যে অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা অটল কোম্পানিটা লিখব। অটল
অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তাহলে আমাকে বের করতে বলছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, তো আমি এখানে লিখেছি যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তাহলে আমরা জানি অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, আমরা জানি মিতব্যয়ী ফরমায়েশের সূত্র হচ্ছে এখানে আমরা উল্লেখ করি EOQ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ আমরা এখানে লিখব √2 ইন্টু A ইন্টু OC ডিভাইডেড CC। EOQ ইকুয়াল √2 ইন্টু A ইন্টু OC ডিভাইডেড CC, OC ডিভাইডেড CC। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এতে কি বোঝানো হয়েছে, OC-তে কি বোঝানো হয়েছে এবং CC-তে কি বোঝানো হয়েছে, আমরা এই জিনিসটুকু আগে লক্ষ্য করব। এতে হচ্ছে বার্ষিক চাহিদা, এতে হচ্ছে কি বার্ষিক চাহিদা। তাহলে আমরা যখন অঙ্কগুলো করি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা একটি বছরের অঙ্ক করি, 12 মাসের অঙ্ক করি। তাহলে বার্ষিক চাহিদা কত, তাহলে আমি প্রতি মাসে কতটি করে লাইট বিক্রি করি, 700টি। যদি আমি 700টি লাইট বিক্রি করি এক মাসে, তাহলে আমি 12 মাসে কতটি লাইট বিক্রি করি, এটা হচ্ছে এটা। তাহলে কত, 7 12 84, 8400টি। OC অর্ডারিং কস্ট, OC দিয়ে কি বোঝায়, OC হচ্ছে অর্ডারিং কস্ট বা ফরমায়েশের ব্যয় বা ফরমায়েশ ব্যয়। তো অর্ডারিং কস্ট কত, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন অর্ডারিং কস্ট কত, এখানে ক্রয় মূল্য 2000 টাকা ও বহন ব্যয় 1 টাকা। তাহলে আমাদের এই অঙ্কেতে অর্ডারিং কস্টটা দেওয়া নেই, আমাদের এই অঙ্কেতে কি অর্ডারিং কস্ট দেওয়া নেই, ফরমায়েশের পরিমাণ বা ফরমায়েশের যে ব্যয় সেটা দেওয়া নেই। যদি ফরমায়েশের পরিমাণ বা ফরমায়েশের ব্যয় কোনো সৃজনশীল প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই 100 টাকা ধরে নিতে হবে, তাহলে 100 টাকা ধরে নিতে হবে। সিসি হচ্ছে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট বা বহন খরচ, বহন খরচ। তাহলে এই অঙ্কের বহন খরচ হচ্ছে 1 টাকা, এই অঙ্কের বহন খরচ হচ্ছে 1 টাকা। দেন আমি এখানে এখন মানগুলো বসিয়ে দিতে পারি। 2 ইন্টু কত, কত বার্ষিক চাহিদা 8400 ইন্টু অর্ডারিং কস্ট 100 এবং সিসি ক্যারিং কস্ট 1। তাহলে এখন আমাকে সবগুলো গুণ করতে হবে, উপরে সবগুলো গুণ করে আমাকে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি সবগুলো গুণ করি এবং 1 দ্বারা ভাগ করি তাহলে এই জিনিসটুকু আসবে 16,80,000, 16,80,000 আসবে। তো এই 16,80,000কে আমি আবার এখানে একটা চিহ্ন দেওয়া আছে রুট, এই রুট করব। 16,80,000কে আমি কি করব, রুট করব। তাহলে রুট করলে কত আসবে, পয়েন্ট 148, তাহলে এত আসবে। তাহলে ফরমায়েশের পরিমাণ কত, এতটি লাইট। তাহলে কতটি লাইট আসবে,
1296 এতটি লাইট। তাহলে আমি পেয়ে গেলাম অটল কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তাহলে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কত? 1296.148টি লাইট একক। এখন বলছে ঘ নম্বরে যে অটল কোম্পানির মোট মজুদ ব্যয় অধরা কোম্পানির তুলনায় বেশি, এর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। তাহলে অটল কোম্পানির আমার কি করতে হবে? মোট মজুদ ব্যয় বের করতে হবে এবং অধরা কোম্পানির মোট মজুদ ব্যয় বের করে নিতে হবে। তাহলে আমরা যদি ঘ নম্বরে যাই, তাহলে একটা জিনিস দেখেন, বলছে এখানে যে অটল কোম্পানির মোট মজুদ ব্যয়। তাহলে অটল কোম্পানির মোট মজুদ ব্যয়টা আমরা বের করি। অটল কোম্পানির মোট মজুদ ব্যয়। তাহলে অটল কোম্পানির মোট মজুদ ব্যয়। তাহলে আমরা মোট মজুদ ব্যয় কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা যদি মোট মজুদ ব্যয় নির্ণয় করতে যাই, তাহলে আমরা লিখব, এখানে আমরা কি লিখব? তাহলে মোট মজুদ ব্যয় যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা লিখব EOQ 2 into C plus A divided EOQ into O। তাহলে আমরা লিখবো এখানে O। তাহলে আমরা এখানে লিখলাম অটল কোম্পানির মোট মজুদ ব্যয় EOQ divided 2 into C plus A divided EOQ into O। এখানে আপনারা সিসিও লিখতে পারেন, আবার ওসিও দেওয়া যেতে পারে। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা EOQ কিন্তু বের করে ফেলছি। অটল কোম্পানির EOQ আমরা বের করেছি 1296। তাহলে আমরা কত বের করেছি? 1296 2 ইন্টু সিসি হচ্ছে 1, সিসি হচ্ছে 1 প্লাস এ কত? এ হচ্ছে 8400 ডিভাইডেড 1296 ইন্টু ওসি। ওসি যেহেতু আমরা কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। ওসি আমরা কত ধরেছিলাম? 100। তাহলে এখন এই দুইটাকে আমরা গুণ ভাগ করব এবং এই দুইটাকে গুণ ভাগ করে যা আসবে সেটা হচ্ছে আমার মজুদ ব্যয়। সেটা হচ্ছে আমার মজুদ ব্যয়। তাহলে এখানে আসবে এই দুটাকে যদি আমি যোগ করি, 8 8 16 6 হাতের হলো 1, 4 4 8 1 9 6 6 12। তাহলে মজুদ ব্যয় কত? এত টাকা। মজুদ ব্যয় এত টাকা। তাহলে কার মজুদ ব্যয় বের করলাম? তাহলে আমরা বের করলাম অটল কোম্পানির মজুদ ব্যয়। তাহলে এখন বলছে অধরা কোম্পানির তুলনায় বেশি। তাহলে অধরা কোম্পানির কত মজুদ ব্যয়? তাহলে অধরা কোম্পানির মজুদ ব্যয় কত? তাহলে আমরা অধরা কোম্পানির মজুদ ব্যয় নির্ণয় করি। অধরা কোম্পানির মজুদ ব্যয়। তাহলে অধরা কোম্পানির মজুদ ব্যয় কত? EOQ 2 into CC plus A EOQ into OC। প্রিয় শিক্ষার্থী, এবার একটু জিনিস লক্ষ্য করেন, এখানে EOQ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা বাংলায় বলি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ।
অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ আমাদের দেওয়া নেই। অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কি আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে যদি আমরা বের করে নিতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা এখানে লিখব অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, এটা অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ আমরা কি লিখব, ই ও কিউ ডিভাইডেড ইকুয়াল রুট 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড সিসি। তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারবো। তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে, তাহলে এ কত, ওসি কত এবং সিসি কত। তাহলে এ কত, তাহলে অধরা কোম্পানির তাহলে বিক্রয়ের পরিমাণ কত, বার্ষিক বিক্রয়ের পরিমাণ 15,000। তাহলে বার্ষিক বিক্রয়ের পরিমাণ 15,000 এবং তাদের ফরমায়েশ ও বহন খরচ, তাহলে ফরমায়েশ ব্যয় কত, 50 টাকা। তাহলে ফরমায়েশ ব্যয় হচ্ছে 50 এবং বহন খরচ 3 টাকা, বহন খরচ হচ্ছে 3 টাকা। তাহলে আমরা সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। 2 ইন্টু 15,000 ইন্টু 50, সিসি হচ্ছে 3। এটাকে যদি আমরা করতে যাই তাহলে কত আসবে, 2 ইন্টু 15,000 তাহলে 30,000। 30,000কে যদি আমি 50 দিয়ে গুণ করি 30,000কে যদি আমি 50 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 30,000কে 50 দিয়ে গুণ করলে 3 5 15, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কত আসবে, 15 লক্ষ। তাহলে আমি যদি 30,000কে 50 দিয়ে গুণ করি তাহলে আমার উপরের গুণফল আসবে 15 লক্ষ। এটাকে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 3 5 15, তাহলে কত শূন্য, 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য, তাহলে কত আসবে, 5 লক্ষ। তাহলে কত আসবে, 5 লক্ষ। এই 5 লক্ষকে আমি যদি তাহলে আমি কত লিখবো, 5 লক্ষ। এখন এই 5 লক্ষকে যদি আমি রুট করি তাহলে আমার কত আসবে, এই 5 লক্ষকে আমাকে কি করতে হবে, রুট করতে হবে। রুট করলে আসবে কত, তাহলে আসবে 707.11। তাহলে আমি এখানে দেখেন অধরা কোম্পানির মৃতব্যয়ী ফরমায়েশের পরিমাণ মানে ই ও কিউ 707.11 পেয়ে গেছি। এখন আমরা এই অঙ্কগুলোর সুবিধাতে অঙ্ক করার সুবিধার জন্যে আমাদেরকে কি করতে হয়, এই দশমিকের পরে আমরা সংখ্যাগুলো নিব না। তাহলে ই ও কিউ কত, 7072 ইন্টু সিসি হচ্ছে 3 প্লাস এ হচ্ছে 15,707 ইন্টু ওসি হচ্ছে 50। তাহলে এটাকে যদি আমরা করতে যাই তাহলে কত হবে, এই জিনিসটুকুকে যদি আমরা করতে যাই তাহলে কত হবে, তাহলে যোগ, তাহলে কত আসে, 12 2 হাতে হইল 1 1 1 2, তাহলে 2121, তাহলে আসবে কত, 2121 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন এখন যে আমি অধরা কোম্পানির, এখন দেখেন বলছে যে অটল কোম্পানির মোট মজুদ ব্যয় অধরা কোম্পানির তুলনায় বেশি। তারা বলতেছে অটল কোম্পানির মজুদ ব্যয়টা বেশি এবং অধরা কোম্পানির মজুদ ব্যয়টা কম। কিন্তু দেখেন আমরা অঙ্ক যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন দেখেন অটল কোম্পানির মজুদ ব্যয় 1296 এবং অধরা কোম্পানির মজুদ ব্যয় হচ্ছে
21,121 টাকা। তাহলে আমরা সচরাচর এখন বর্তমানে বুঝতে পারতেছি যে অটল কোম্পানির মজুদ ব্যয় কম এবং অধরা কোম্পানির মজুদ ব্যয়টা কি বেশি। তাহলে তারা যেটা বলছে যে অধরা কোম্পানির তুলনায় বেশি, তাহলে অধরাটা তারা বলছে কম, কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি অধরাটা বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এই বক্তব্যের যথাযথ মূল্যায়ন করে এই বক্তব্যটি উদ্দীপকের আলোকে এই বক্তব্যটি সঠিক নয়। উদ্দীপকের আলোকে এই বক্তব্যটি সঠিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের যত প্র্যাকটিস করবে দেখবে ততই সহজ মনে হবে অঙ্কগুলো। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বাসায় করবে আর ভালো থাকবে। আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের প্রতিষ্ঠান খুলে যেতে পারে, তখন আরও ডিটেলস আমরা পড়াতে পারবো। এখন যেহেতু অনলাইনে ক্লাস, আসলে এত ডিটেলস আমরা বলতে পারি না বা সময়ের স্বল্পতার কারণে আসলে সব কিছু হয় না। আমরা ক্লাসে আরও ডিটেলস নিয়ে আলোচনা করতে পারবো। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ।